আমরা যখন ছায়ানটকে গান গাইতে দেখি, উদিচিকে নাচতে দেখি, এই গানের ভিতরে আসলে শুধু গান নাই, এই গানের ভিতরে দিল্লির আধিপত্যবাদ আছে। এই সুরগুলো শুধু আমাদেরকে আপ্লুত করে না, এই সুরগুলো আসলে আমাকে আমার যে নাগরিক যে সত্তা, এই সত্তা থেকে বঞ্চিত করে। অতএব এই যে সফট পাওয়ারের জায়গা, আমাদের অভিনেত্রীরা গিয়ে কলকাতায় সিনেমাতে জয়েন্ট ফান্ডিং এর মুভিতে অভিনয় করতেছে, মনে হচ্ছে যে ভেরি পিওর এবং মানে এর ভিতরে কোনো দোষ গুণ নাই, একটা ইনোসেন্ট পারফরম্যান্স আর্ট এরকম মনে হতে পারে। বাট দিস ইজ নট দ্য রিয়ালিটি। এই রিয়ালিটি হচ্ছে যে এগুলো সবকিছুর মধ্য দিয়ে, যে স্যার কারেক্টলি বলছিলেন যে এই যে হিরোর প্রশ্ন যখন আসে, নায়ক বানানোর প্রশ্ন যখন আসে, রোল মডেল বানানোর প্রশ্ন যখন আসে, তখন ক্যারেক্টারটা কি? আপনারা কোক স্টুডিও, যদি আমি জানি না এখানে অনেক মুরব্বীরা আছেন, কোক স্টুডিও গান বানায় দেখবেন, শুধু আপনি তার কালার সেন্সটা দেখেন। সে কোক স্টুডিওতে যেই রং দিয়ে আপনার পুরো মানে স্টেজটাকে সাজানো হয়, পুরো রংটা হচ্ছে পূজার রং। আপনি যদি একটা পূজার রঙের দিকে তাকান, একটা মন্দিরের রঙের দিকে তাকান, আমার কোনো সমস্যা না ভাই, যে পূজায় বিশ্বাস করেন তার অধিকারের জন্য আমি লড়াই করে যাব এবং করে গেছি এর আগে। কিন্তু এইটাকে কিভাবে পোট্রে করা হচ্ছে, মনে হচ্ছে একটা ইনোসেন্ট গান গাইতেছে, কিন্তু এই গানের ভিতরে শাড়ির রং। আপনি আমাদের নববর্ষে আমাদের মেয়েরা কি রঙের শাড়ি পরে, এই যে শাখা পরে, এর প্রত্যেকটার সাথে হিন্দু মিথোলজি জড়িত আছে এবং যেগুলোকে কালচারালি এনফোর্স করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে নববর্ষের চিরন্তন জায়গা, যে নববর্ষে যেতে হলে আপনাকে এই রঙের শাড়ি কিনতে হবে, সেই শাড়ির পাটটা আবার এই রঙের হবে, আপনার হাতে এই রঙের একটা শাখা সিঁদুর জাতীয় জিনিস থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্র্যাজুয়ালি আপনাকে আইডেন্টিটি ক্রাইসিসের ফাসাদের মধ্যে ফেলছে, এই ফাসাদটাও হচ্ছে হেজিমনির একটা অংশ। এবং আমার পলিটিক্সে এটা নিয়ে যদি আমরা কথা বলি, আমাদেরকে আপনার আদারিং করে, এই সাম্প্রদায়িক এইটা সেইটা, এবং করে কারা দেখবেন, যারা হচ্ছে বাংলাদেশ সত্তায় যারা বিশ্বাস করে তাদেরকে সারাদিন অপরায়ণ করে। আপনি দেখবেন যারা মৌলবাদী বানায়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে, যারা ধার্মিক মানুষদেরকে জঙ্গি বানায়, এই প্রকল্পের মানুষরাই হচ্ছে আমাকে আপনাকে আমার সাম্প্রদায়িক আকারে ইম্পোজ করবে। অতএব যে অপরায়ণের একটা রাজনীতি আছে, এবং এই যে সফট পাওয়ারের কথা মাই কলিগ রাইটলি পয়েন্টেড আউট, যে এটাও হেজিমনিকে মানে ডিল করার একটা জায়গা। এখন এর মানে আমি আসলে কি করব? 60s এ পাকিস্তান আমলে যেটা করেছে, রবীন্দ্রসঙ্গীত ব্যান করে দিয়েছে। was it successful attempt? No. আপনি এটা সঙ্গীত ব্যান করে এটা লাভ হবে না, এটা হেজিমনি আকারে ডিল করতে হবে এবং হেজিমনির ভাষা দিয়ে ডিল করতে হবে। তো সেই জায়গায় আমার বোধ করছি যে সফট পাওয়ারে যে জায়গাগুলো তৈরি হয়েছে, এগুলোকে কারেক্টলি অ্যাড্রেস করা, জাতির কাছে পয়েন্ট আউট করে দেওয়া যে ভাই আপনি নববর্ষ সেলিব্রেট করবেন, তাহলে আপনি কুলা নিয়ে নববর্ষে আমাদের গ্রামে যারা বড় হয়েছি, আজকে নববর্ষে রমনা পার্কে যা যা করে, আর নববর্ষে আমাদের ছোটবেলায় আমরা যা যা করছি, তার সাথে একটু মিলায় রাখেন তো। শতাংশ ফ্র্যাকশন কোন পার্সেন্টেজে মিল আছে? কোথায় ইলিশ, কোথায় পান্তা ভাত, কোথায় এই যে নাচ গান যা চলতেছে, এর কিছুর সাথে আমার কোনো কিছু মিল নাই। আমাদের ছোটবেলায় তো আমরা হালখাতা দেখি নাই। এটা জানতাম যে বাজারের হিন্দু দোকানদাররা হালখাতা খোলে, কিন্তু নববর্ষের আলোচনায় দেখবেন হালখাতার গল্পটা এমন ভাবে তুলে ধরছে যে মনে হয় সারা দুনিয়ায় সব ব্যবসায়ীরাই ওই পুরাতন বাজে বকেয়া বাদ দিয়ে নতুন করে দোকানে হালখাতা করতো। কোন এটা করে নাই, হিন্দু মহাজনরা করতো, এটা সুদের হিসাব রিয়ারচার্জ করতো বছরের প্রথম দিনে। অতএব মহাজনদের হালখাতা খোলা, দাদন ব্যবসায়ীদের হালখাতা খোলাকে আপনি কালচার আকারে আমার উপর চাপিয়ে দিয়েছেন চিরন্তন, এবং এটাকে পালন করতে হবে, না করলে আপনি বাঙালি না। অতএব এই যে ডেফিনিশনের মধ্যে একটা ফ্যাসিবাদ কায়েম করেছে, এই কালচারাল ফ্যাসিবাদটা কিন্তু পলিটিক্যাল ফ্যাসিবাদের থেকে ডেঞ্জারাস। এবং দেখবেন হাসিনা চলে গেছে, কিন্তু বৈশাখী মেলায় কালচারাল ফ্যাসিবাদ কিন্তু চলে যায়নি, সেটা নিয়ে কথা বলছে না। আমরা বলছি না আমরা বৈশাখ পালন করবো না, অবশ্যই করবো, কিন্তু বৈশাখ আমার ভাষায় আমি করবো। আমি আপনার কাপড় পরে বৈশাখ করবো না। আপনি আপনার কাপড় পরে বৈশাখ করেন না ভাই, আমার তো সমস্যা নেই, আপনি যে কাপড় পরতে চান পরেন। এবং এইটাকে যেটা করতেছে কালচারাল, মানে একটা কর্পোরেটাইজ ফ্যাসিবাদ আছে আর একটা, যে কালচারের মধ্যে এইটাকে কর্পোরেটাইজ করা হচ্ছে। দেখেন কোক স্টুডিও দিয়ে করছে, যে একটা ইনোসেন্ট গান, যে হালুর হাইটটা মরির টিম বলে দিল, এই গান কি চাটগাঁয়ের এর আগে গায় নাই? অতএব আমাকে এই লাল সিঁদুরের রঙের মধ্য দিয়ে গানটা গাইতে হবে। নতুন যে গান আসছে কোক স্টুডিও দেখবেন,
আপনি প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন, আজকে গিয়ে দয়া করে কোক স্টুডিও গানটা আবার দেখবেন, যে প্রত্যেকটা আর্টিস্টকে যেই রঙের কাপড় পরাইছে, যেই ফর্মে ডিজাইন করছে এবং যেই যেই শব্দে এই গানটা পারফর্মিং আর্ট আকারে আপনার সামনে প্রেজেন্ট করছে, ইটস এ পিওর কলকাতার কালচারাল হেজিমনি এর ভিতরে আছে। অতএব কোক স্টুডিওর এই গানটাকে আমার সফটলি শুধু একটা গান আকারে দেখবার সুযোগ নাই। আমার লালনকে কেন এটা করে না? আপনি কখনো দেখছেন আমার লালনকে ফ্যান্টাসাইজ করা? আমার লালনকে নিয়ে কর্পোরেট কাজ হয় না কেন? আমার লালনকে কেন, আমার হাসন রাজা, আমার এই যে চারি সারির গান যারা করেছেন সেই মানুষগুলো কেন আমার বৈশাখী মেলায় জায়গা পায় না? তারা কি আমার বৈশাখের অংশ না? তারা আমার বসন্তের শিল্পী ছিলেন না? তারা ছিলেন তো। অতএব সেই জায়গাতে আমার কলিগ রাইটলি পয়েন্ট আউট করেছে যে এই সফট কালচারাল ফ্যাসিবাদটাকেও তৈরি করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনারা যুদ্ধের কৌশল করবেন, যুদ্ধের অস্ত্র নিয়ে আম্র কাননে যাবেন, কিন্তু আপনার সেনাপতি সেই অস্ত্র ছুটবে না, ওখানে দাঁড়ায় থাকবে, কারণ সে অলরেডি কলকাতার ফ্যাসিবাদ দ্বারা ওই ভাইরাসে, করোনা ভাইরাসে আক্রান্ত। অতএব কলকাতার এই করোনা ভাইরাস মুক্ত করতে হবে আমার নাগরিক সত্তাকে, আমার নাগরিক মনটাকে। তা না হলে এই যুদ্ধাস্ত্র যত বড় বড় ট্যাঙ্ক থাকুক, পৃথিবীতে ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয়নি। আমি ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখেছি আপনার একজন সোলজার একটা ফোর্ট দখল করছে ব্রিটিশ, অনলি বিকজ অফ হিজ কনফিডেন্স। একটা আর্টিলারি নিয়ে নিজে গেছে এবং এমন একটা ইমপ্রেশন দিয়েছে যে পিছনে 10,000, 20,000, 30,000 সোলজার মার্চ করে আসতেছে। ওই তার কনফিডেন্স লেভেল দেখেই পুরো বাহিনী ফোর্ট সারেন্ডার করেছে। অতএব যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, ফ্যাসিবাদ মোকাবেলা করাটাও কিন্তু আমার ডিফেন্স স্ট্র্যাটেজির একটা অংশ। এবং ডিফেন্সের যারা এখানে সম্মানিত সাবেক সদস্যরা আছেন, তাদের অনেক ভাই বোনদের সাথে আমার এর কথা হয়েছে। বাংলাদেশে দেখবেন আলেম ওলামায়ে কেরাম, ডানপন্থী ইসলামপন্থী সংগঠন, মসজিদ, মাদ্রাসাকে সবসময় হেয় করা হয়। প্র্যাকটিক্যালি চিন্তা করেন তো, এই দেশে যদি কোনো তো ভারত ইনভেড করে, কোন বিল্ডিং গুলো থেকে প্রথম দিন কাফনের কাপড় পরে এই পতাকাকে ডিফেন্ড করতে মানুষ নামবে? কোন বিল্ডিং গুলো থেকে? অথচ সেই মানুষগুলোকে গত 50 বছর আমরা আদারিং করেছি, অপরায়ণ করেছি, স্বাধীনতার শত্রু বানাইছি। মানে সবচেয়ে দেশপ্রেমিক অংশটাকে বয়ানের রাজনীতি দিয়ে আমি স্বাধীনতার শত্রু বানাইছি, তাকে আমি জঙ্গি বানাইছি, মৌলবাদী বানাইছি। যুদ্ধ কারা করবে? আপনারা যে অঞ্চলে থাকেন, ইউনাইটেড নেশনস অফ গুলশান এন্ড বনানী, ওখান থেকে যুদ্ধ করতে মানুষ নামবে? কখনো যুদ্ধ করে নাই। কোটটাই করা লোকরা কোনোদিন যুদ্ধ করে নাই, পৃথিবীর হিস্ট্রিতে নাই। এই স্যাক্রিফাইসিং ফোর্স আসে হচ্ছে যে মাটিকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, যে স্যাক্রিফাইস করতে জানে, তার ট্রেনিং এর ভিতরে স্যাক্রিফাইস আছে। তাহলে এই যে বয়ানের রাজনীতিটা হচ্ছে আমাদের ডিফেন্সের স্ট্র্যাটেজি মেকিং এ খুব জরুরি। এখানে অনেকেই আপনারা ডিফেন্স কলেজে পড়ান, দয়া করে এই কালচারাল হেজিমনি ডিফেন্স স্ট্র্যাটেজিতে এটা অ্যাড্রেস করবেন। স্যার যেটা বলেছেন, যে আপা যেটা জিজ্ঞেস করলেন যে করণীয়, করণীয়টা খুব সাবটল। আমরা কি আশা করছি? সরোয়ার ভাই যেটা বলছেন যে পুরো ফোর্সকে, প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না, দায়ী করা যাবে। কেন বলছি? 1 বছর হয়ে গেছে, পুলিশ তো ক্ষমা চাইছে, যাদের কাছে ক্ষমা চাইছে না পাবলিক প্লেসে, যে এই ফোর্সের মাধ্যমে কোনো সময় অন্যায়, জুলুম, অপরাধ, খুন, খারাপি, চাঁদাবাজি হয়েছে, এটার জন্য আমরা মাফ চাই, আমরা সংস্কার হইতে চাই, আমাদেরকে সাহায্য করেন। র্যাবের ডিজিও ক্ষমা চাইছে জাতির উদ্দেশ্যে। সেনাপ্রধান চাইলেন না কেন? ওনার ফোর্স গুমখুন করেন নাই, প্রতিবাদ করে নাই, করেছে, অবশ্যই করছে, গুলি করছে না, করে নাই। ওই একটা করছে, যারা এটা করেছে তারা সব ডিফেন্স মিনিস্ট্রির আওতাধীন ছিল। হিয়ার ইউ আর রং সরোয়ার ভাই, হিয়ার ইউ আর রং। বইয়ের ভাষায় কথা বললেন না, আপনার এই কথা এই দেশে কেউ খাবে না। শোনেন, আমার কথা বলে ফেলে আপনারটা আপনি বলেন তো। এই জন্য যেটা করেছে যে এই আর্ম ফোর্সেস গত 16 বছর হেন কোনো জেনোসাইডাল অপরাধ নাই যা তারা করে নাই, হেন কোনো কাজ নাই। লুটপাট বলেন, দুর্নীতি বলেন, গুম, খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আয়নাঘর, সিক্রেট ডিটেনশন সেন্টার, লাথা ওই পারে ফালায় দিয়ে আসা, হেন কোনো কাজ নাই। আর মার্সেনারি, রুটির ব্যবসা, যা বাণিজ্য যা করার, কর্পোরেট ইনস্টিটিউশন ডেভেলপ করছে, গরু ছাগল মুরগির ডিম পাড়া পর্যন্ত ডিমের ব্যবসাও তারা করে। এখন প্রশ্ন হচ্ছে, এটার জন্য তো তাকে নিজেকে বলতে হবে যে ভাই, দেয়ার আর এলিমেন্টস উইদিন দ্য ফোর্স যারা এই কাজগুলো করেছে, এবং আমি অন বিহাফ অফ দ্য ফোর্স জাতির কাছে ক্ষমা চাই। আমরা সংস্কার করব আমাদেরকে, আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে আমরা একটা জাতির ফোর্স হয়ে গড়ে উঠবো। এটা তারা করেনি। প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে। পৃথিবীতে বহু ক্ষমা আছে, যেমন আমি একটা দলের দায়িত্বে আছি,
বহু নেতা কর্মীর কাছে বহু বিষয়ে প্রতিদিন আমার কাছে ক্ষমা চাইতে হয় যে ক্ষমাটা অন্যায়টা আমি করি নাই। এটা ইনস্টিটিউশন চালাইতে হইলে আরেকজনের রেসপন্সিবিলিটি নিতে হয়। দ্যাটস পার্ট অফ দ্য ইনস্টিটিউশনস। এভাবে ইনস্টিটিউশন বিল্ডিং হয়। সিআই এর চিফরা হিসাব জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছে না এক্সট্রাঅর্ডিনারি রেন্ডেশনের জন্য। এর মানে কি সিআই এর সবাই এই কাজ করছে? সিআই এর ওই মহাপরিচালক ওই ডাইরেক্টরের অধীনে এটা হচ্ছে? এফবিআই ডাইরেক্টর জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছে না? চাইছে তো। তাহলে ইনস্টিটিউশনের দায়িত্ব নেওয়ার অংশ হচ্ছে আপনি এটার ক্রেডিট এন্ড লায়াবিলিটি দুটোর দায়িত্ব নিতে হয়। এই জন্য আমরা আশা করেছিলাম ওনারা যদি পজিটিভ হইতেন, জাতির কাছে এটা অ্যাড্রেস করতেন, ইয়েস থিংস হ্যাপেন হুইচ ওয়ার রং, আমার ফোর্সের কোনো সদস্য এই কাজগুলো করেছেন, ইট শুড নট হ্যাভ ডান, আমি এটা অ্যাড্রেস করব, আমি এই গভর্নমেন্টকে হেল্প করব, যে কোনো ফর্মে এগুলোর অ্যাকাউন্টেবিলিটি আমি এনশিওর করব, করে আমি এগিয়ে যাব। আমার ফোর্সটাকে একটা প্রফেশনাল এই শতাব্দীর সফরেনিটিকে অ্যাড্রেস করতে পারবে এরকম একটা ফোর্স বানাবো। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। এই বিনয় এই হিউমিলিটি আমার কোনো ফোর্স থেকে আমি দেখি নাই, এটা আমরা চাইছিলাম। এই জন্য আমরা যখনই কথা বলি ভাই আমরা তো করি নাই, অমুক করছে, আমাদের তদারকিতে হয় নাই, র্যাবে চলে গেছিল তো র্যাব দিয়া করছে, আরে ভাই ডিজিএফআই হেড অফিসে রয়ের অফিস বসছে, আর্মি চিফ জানে না, মিলিটারি ফোর্স জানে না। তো কি ধরনের ফোর্স বানাইলাম? 2-4-10টা-20টা মিলিটারি নিয়ে একটা সুইসাইডাল মিশনে চলে যাইতো। এই ফোর্স কিভাবে দেশ চালাবে? দেশ যখন ইনভেট করবে এই ফোর্স কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে? যারা রয়ের স্টেশন ক্যান্টনমেন্টে বসায়া কোনো কিছু করতে পারে নাই, বাতিল করতে পারে নাই, আপনি এত ওবিডিয়েন্ট, আপনার পতাকার থেকেও আপনার কমান্ডিং অফিসারের প্রতি আপনি এত ওবিডিয়েন্ট হয়ে গেলেন, এই কাজটা করতে পারলেন না। আমরা ঝুঁকি নেই আয়নাঘরের প্রতিবাদ করবার জন্য আপারা আমরা মিলে রাস্তায় রাস্তায় মারুফ ভাইরা মিলে আওয়ামী লীগের সময় আমরা কথা বলি নাই? ঝুঁকি ছিল না? 5-6 বাসা মিলে রাতে রাতে ঘুমাইছি না? তো প্রশ্ন হচ্ছে যে আর্মড ফোর্সেস এর কাছ থেকে আমরা এই প্রফেশনাল জায়গাটা আশা করি, কারণ আমরা তাদের অংশ। যুদ্ধ আপনারা মিলিটারি অফিসার আছেন তো, যুদ্ধ আপনাদের থেকে আমাদের পলিটিক্যাল রাজনীতিবিদদের অনেক বেশি করতে হবে। আপনি কি যুদ্ধ করবেন? খালি অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন? মানুষ পাবেন কোথায় যুদ্ধ করার? গ্রামে গঞ্জে আপনারা হাট মাঠ চেনেন? আপনাদেরকে কে চিনে নিয়ে যাবে? 71 সালে যুদ্ধটা সেক্টর কমান্ডার আপনারা ছিলেন, যুদ্ধটা অর্গানাইজ করছে কারা? রাজনৈতিক কর্মীদেরকে লাগবে তো আপনার। তাহলে যুদ্ধ মানে কি? আমরা সবাই মিলেই তো যুদ্ধ করতে হবে। দেশ তো সে তুমি আমি এই গোত্রে গোত্রে ভাগ করে তো রাষ্ট্র চালানো যাবে না, যুদ্ধ করা যাবে না। তাই আমার মনে হয় যে সবার ফ্রাঙ্কলি স্বীকার করা দরকার, ইয়েস ভুল হয়েছে, আমার কেউ না কেউ অন্যায়টা করেছে। এরপরে হচ্ছে আর্মড ফোর্সেসকে কেন দায়ী করা যাবে? কারণ তারা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। তারা গ্রেফতার না করে, গ্রেফতার করতে না দিয়ে, কোর্টের সামনকে রেসপেক্ট না করে এই ধরনের হাই প্রোফাইল ক্রিমিনালদেরকে সেফ এক্সিট দিচ্ছেন। তাদের এখানে ফোর্সেসের রেসপন্সিবিলিটি আছে, ওটা আপনিও জানেন। কে কোন দিন কোন অফিসার কোত্থেকে পালাইতেছে এগুলো আমরাও জানি। সীমান্তে কিভাবে এইরকম আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে আমরা জানি যে বিজিবির কাপড় পরায়া, বিজিবির গাড়িতে করে, তারপরে রেড জোন নাকি নো ম্যানস ল্যান্ড আপনাদের যেটা আছে সীমান্তের ওই পারে গাড়িতে করে দিয়ে আসছে, আমরা জানি এগুলো। তো এটা আর্মড ফোর্সেসের ছাড়া সম্ভব হয়েছে? হেডকোয়ার্টার থেকে জানাই নাই যে এটা কিভাবে হবে। অতএব আর্মড ফোর্সেসের কমপ্লেসেন্সি আছে। স্বীকার না করলে সংস্কার হবে না। ফর গডস সেক, অ্যাজ এ নেশন আমাদের যদি আগাইতে হয় ভুল স্বীকার করতেই হবে, বিচারের মুখোমুখি হইতেই হবে, অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি হইতেই হবে। এটাই হচ্ছে স্টেটসম্যানশিপ, এটাই হচ্ছে কালেকটিভ উইজডম ফর স্টেট বিল্ডিং। এর বিকল্প কোনো বাস্তবতা নাই। এই জন্য আমরা বোধ করছি ফর আল্লাহর ওয়াস্তে দেশটাকে আগায় নেওয়ার জন্য যার যেখানে যতটুকু অপরাধ আছে, আমরা তো বলছি না নিরপরাধ আর্মি অফিসার ধরে ধরে নিয়ে সব ফাঁসি দিয়ে দেন, এটা তো বলছি না। যার যেখানে যতটুকু রেসপন্সিবিলিটি আছে, লায়াবিলিটি আছে, তাকে ততটুকুর অ্যাকাউন্টেবল করেন। সিম্পল জিনিস। এই জিনিসটাই আমরা শুধু চাচ্ছি। লম্বা প্রসেস, কনভারসেশন হওয়া দরকার খোলামেলা। আর্মড ফোর্সেস নিয়ে আমরা কথা বলি না, কিন্তু আমরা বোধ করছি স্বাধীনতা সার্বভৌমত্বের আলাপ যদি করি আর সশস্ত্র বাহিনী নিয়ে কথা না বলি, তাহলে সেই আলাপটা অপূর্ণাঙ্গ থেকে যাবে এবং সেটা